সমস্ত দেশে তারা আশ্রয় নিয়েছে, তাদের সরকারের নিয়মই যে আশ্রিত ব্যক্তিকে নিরাপত্তা দিতে হবে, সহজেই হস্তান্তর করা যাবে না। এই সমস্ত সমস্যাগুলো কূটনৈতিকভাবে সমাধান করতে হয়, এখানে কোনো গায়ের জোর চলে না। এই কূটনৈতিকভাবে সমাধান করে অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে, যার জন্য কিন্তু এবার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী যে খুব শীঘ্রই দেশের বিচারালয় কার্যকর করা হবে। আমরা আমাদেরও দাবি যে বঙ্গবন্ধুর হত্যাকারীরা বঙ্গবন্ধুর হত্যা করে নিজের মুখে স্বীকার করে আবার ফ্রিভাবে বিদেশে ঘুরে বেড়াবে, এটা তো জাতির জন্য বিশাল একটা কলঙ্ক। 6জন আসামিকে ফাঁসির দণ্ড দিয়ে আমাদের কলঙ্ক কিছুটা লাঘব হয়েছে, বাকিদেরকে শাস্তি কার্যকর করতে পারলে আমাদের সেই কলঙ্ক পুরোপুরি দূর হবে। প্রিয় সুধীবৃন্দ, আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে দেখবো যে কোন লোকগুলোকে তারা হত্যা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা অনেকে এখানে আলোচনা করেছেন যে 1920 সালের 17 মার্চ তিনি টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ লুৎফর রহমান, মাতা সাহারা বানু এবং সাহারা খাতুন, এবং এই পরিবারটা ছিল একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবার। এবং তিনি জন্মের পরেই যখনই হাঁটা চলা শিখছেন তখনই তাকে মক্তবে ভর্তি করা হয় এবং 3 বছর তিনি মক্তবে লেখাপড়া করেন। প্রথমে তিনি ইসলাম ধর্মের উপর লেখাপড়া করেন, তারপরে তিনি স্কুলে যান, যার জন্য ম্যাট্রিক পাস করতে ওনার 22 বছর বয়স হয়েছিল এসএসসি পাস করতে করতে। এবং তিনি গোপালগঞ্জের একটা মিশনারি স্কুল থেকে এসএসসি পাস করেন। এই ছাত্র এসএসসি পর্যন্ত তিনি গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থাকতেন। এ সময় অসংখ্য ঘটনা আছে। তিনি মানুষকে এত ভালোবাসতেন, কারো পেটে ভাত না থাকলে তিনি গোলা থেকে ধান চাল নিয়ে দিয়ে দিতেন। কারো গায়ে কাপড় না থাকলে স্কুলে যাওয়ার সময় যে কাপড়টা পরতেন, আসার সময় সেই কাপড়টা খুলে দিয়ে আসতেন। বাবা জিজ্ঞাসা করতো খালি গাইতে, বলে তিনি উত্তর দিন আমি দিয়ে দিয়েছি। এবং কেউ অসুস্থ হলে, মারামারি করে আহত হলে তার পাশে থেকে সেবা করছেন। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি খুব ভালোবাসতেন। যে অনেক কথা আসছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, উনি ছাত্র জীবন থেকে, স্কুল জীবন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বপ্ন দেখেন। তিনি তার অসংখ্য আত্মজীবনীতে লিখেছেন যখনই কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতির ঘটনা ঘটত তখন তিনি খুব ব্যথা পেতেন এবং তিনি এটা মিটমাট করার জন্য কাজ করতেন। গোপালগঞ্জে তখন হিন্দু মুসলমান উভয় দলই থাকতো, সেখানে অনেক সময় ঘটনা ঘটতো, তখন তিনি নিজে এগিয়ে যে দুই পক্ষকে মিটমাট করে দিতেন এবং বুঝাতেন যে না, সবার পরিচয় মানুষ, এখানে ধর্ম নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। এবং তিনি আরেকটি জায়গায় লিখেছেন যে আমি একদিন আমার বন্ধুকে দেখতে গেছি, তার জন্য খাবার নিয়ে গেছি হিন্দু পাড়ায়। আমি বের হয়ে দেখি যে আমি আসার পরে গোবর আর মাটি দিয়ে আমি যে দিক দিয়ে যে রুমে গেছি, যেখানে পাড়ায় সেটা লেপে দিচ্ছে। এটা আমাকে আহত করেছে যে আমি একজন মানুষ, আমাকে অপবিত্র মনে করা হয়েছে। যার জন্য রাজনীতি ছোটবেলা থেকে তিনি এই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কাজ করেছেন। এবং আপনারা জানেন যে 1946 সালে যখন কলকাতায় হিন্দু মুসলমান দাঙ্গা হয়, তখন তিনি নিজের জীবন বিপন্ন করে ছুটে বেরিয়েছেন। যেখানেই দাঙ্গা সেখানে থামাতে চেষ্টা করছেন, যেখানে আহত বা নিহত হয়েছে তাদের লাশের সৎকার, আহতদের চিকিৎসা, সেটা তিনি করেছেন। এরকম একটা অসাম্প্রদায়িক মানুষ ছিলেন বলেই তিনি 1972 সালে যে সংবিধান রচনা করেছেন, সেখানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা বাংলাদেশে একটা সেকুলার কান্ট্রি করার জন্য তিনি কিন্তু ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জিনিসগুলা কিন্তু সংবিধানে তিনি সংযোজন করেছেন। এবং যার ফলে বাংলাদেশ এখন পৃথিবীতে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। বঙ্গবন্ধু যখন কলকাতায় গেলেন 1942 সালে, তখন তিনি হোসেন শহীদ সরাজির সাথে রাজনীতিতে হাতে করে নেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য রাজনীতি করেন মুসলিম লীগের ব্যানারে। এবং ওই সময়টায় উনি ওনার অসংখ্য আত্মজীবনীতে লিখেছেন যে উনি কলকাতা থেকে পিন্ডি, কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে ঢাকা, কলকাতা থেকে গোপালগঞ্জ, কলকাতা থেকে রংপুর, এই গোটা ভারতবর্ষ তিনি চষে বেরিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর শুধু দিক নির্দেশনা এবং আদেশগুলো
বহন করার জন্য। সেখানে তার রাজনৈতিক হাতে খড়ি শক্ত হয়। সেই অভ্যাসটা ছিল বলে তিনি পুরো পাকিস্তান স্বাধীন হওয়ার পরে 24 বছরে সারা বাংলাদেশ তিনি ঘুরে বেরিয়েছেন। এবং এই ঘুরে বেড়ানোর সময় তার কষ্টের কথা তিনি লিখেছেন। কখনো পকেটে পয়সা নাই, ট্রেনের ছাদে করে ঘুরছে। কখনো পয়সা নাই, 2 বগির মাঝখানে ঘুরছে। কখনো খাওয়ার পানি নাই, জলের পানি চেয়েছেন। কখনো খাবারের পয়সা নাই, মানুষের কাছ থেকে চেয়ে খেয়েছেন। এমন একটি ঘটনা তিনি বলেছেন যে একবার কলকাতা থেকে চিঠি নিয়ে রংপুরের এক রাজনৈতিক নেতার কাছে তিনি চিঠি নিয়ে আসছিলেন, এবং কলকাতা থেকে রওনা দিয়ে রংপুরে পৌঁছতে পৌঁছতে ভোর হয়েছিল। সেই ভোরবেলায় তিনি ওই লোকের বাড়ি খোঁজ করে দরজায় নক করে যখন লোকটা বেরিয়ে আসলো, তাকে তিনি বঙ্গবন্ধুর চিঠিটা দিয়েছিলেন। সেই লোকটি চিঠিটা নিয়েই মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। একবারে জিজ্ঞেস করে না তুমি কোথা থেকে আসছো, তুমি ক্লান্ত কিনা, বিশ্রাম লাগবে কিনা, বা তোমার ক্ষুধা লাগছে কিনা, তুমি খাবে কিনা। বঙ্গবন্ধু অনেক দুঃখের সাথে কথা বলেছে, কত দুঃখ কষ্ট নিয়ে আমরা রাজনীতি করেছি। তারপরে আপনারা জানেন যে উনি সেখান থেকে 1944 সালে এইচএসসি পাস করেন, 46 সালে 44 সালে এসএসসি এবং 46 সালে এইচএসসি পাস করেন। তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা হলো। তারপর 47 সালে এই ভারত 2 ভাগে ভাগ হলো, পাকিস্তান এবং ভারত। উনি 47 সালে ঢাকায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু সেখানে যে আমাদের একজন বক্তা বলছেন যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের পক্ষে সমর্থন দেওয়ার জন্য তিনি ছাত্রত্ব হারান। এর আগে আরেকটি ঘটনা আছে, 1948 সালে সম্ভবত ফেব্রুয়ারি মাসে কায়দার মোহাম্মদ জিন্নাহ পাকিস্তান থেকে এসেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের হলে বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাকে তিনি বলেছিলেন উর্দু উইল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন কেউ প্রতিবাদ করে নাই। গ্যালারির একদম শেষ পিছনে বসা বঙ্গবন্ধু এবং তার কয়েকজন সহচরী সেদিন তীব্র প্রতিবাদ করেছিলেন, নো নো নো। এবং সেদিন থেকেই বঙ্গবন্ধু এই পাকিস্তানিদের সঙ্গে করেন। তারপর ইতিহাস আপনারা জানেন, এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু হয়, কমিটি গঠন করা হয় এবং একসময় 1952 সালের ফেব্রুয়ারি মাসে 21 ফেব্রুয়ারিতে কারফিউ জারি করা হয়। সেখানে আমাদের বাঙালি ভাইদের উপরে গুলি বর্ষণ করা হয়। সেখানে রফিক, জফর, সালাম, কল্পত এবং মশিউর সহ আরো অনেকেই নিহত হন। তারপর আন্দোলন তীব্র হয় এবং একসময় রাষ্ট্রভাষা বাংলা হিসেবে তারা মেনে নেয়। এই যে বঙ্গবন্ধুর আন্দোলন, প্রতিবাদের অংশগ্রহণ, তিনি জন্মের পরে এমন কোনো অন্যায় অবিচারকে বিনা প্রতিবাদে ছাড় দেন, সবখানে তিনি প্রতিবাদ করেছেন। তারপরে যখন দেখা গেল যে মুসলিম লীগ মুসলমানদের নিয়ে কাজ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি না বজায় না রেখে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে যাতে নষ্ট হয় সেগুলো উস্কে দিচ্ছে, এর উপর ভিত্তি করে কিন্তু 1949 সালে মুসলিম লীগ ভেঙে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। সে সময় বঙ্গবন্ধু মাত্র 29 বছর বয়স। মাত্র 29 বছর বয়সে বঙ্গবন্ধু তখন আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। আমরা এখানে অনেকে আছি যাদের বয়স 29 না, 39, 49, 59 হয়ে গেছে। আমরা কিন্তু ওই দায়িত্বে যেতে পারি না। কতটা গুণাবলী থাকলে ওই দায়িত্বে যাওয়া যায়, এই বক্তব্য থেকে আপনারা শিখবেন এবং আপনারা সেই উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। এবং 1953 সালে মাত্র ওনার বয়স 33 বছর, 53 সালে আওয়ামী মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ গঠন করা হয় এবং বঙ্গবন্ধুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। 33 বছর বয়সে একটা দেশের একটা বড় দলের সাধারণ সম্পাদক। এর সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মিল আছে। তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন 34 বছর বয়সে, আর পিতা পেয়েছিলেন 33 বছর বয়সে সাধারণ সম্পাদক। পিতা এবং কন্যার অনেক মিল আছে। অনেক কিছু আসলে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, এতটা করা যাবে না। তবে পিতা আর কন্যা সবসময় একই ধারায় তাদের রাজনীতিটা চলছে। এবং এই সাধারণ সম্পাদকের দায়িত্ব
পালন করে দলকে গঠন করেছেন, মানুষের স্বাধিকার আন্দোলনের কথা বুঝিয়েছেন। তখনও তিনি বাংলাদেশের এই প্রান্ত, পূর্ব পাকিস্তানের এই প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেরিয়েছেন এবং 1966 সালে মাত্র 46 বছর বয়সে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করলেন। দায়িত্ব গ্রহণ করে তিনি সবচেয়ে যুগান্তকারী কি কাজটা করলেন? 60 সালে তিনি কি কাজ করলেন? 6 দফা দিলেন। এই 60 সালে 6 দফা প্রবর্তন করেন এবং 6 দফা মানুষকে বোঝানোর জন্য আবার শুরু করলেন মুভমেন্ট সারা বাংলাদেশে। একে রংপুর, রাজশাহী, চিটাগাং, ঢাকা, সিলেট কোনো জায়গা বাদ নাই। যেখানে যাবেন সেখানে দেখবেন স্মৃতি আছে, উনি ওই সময় কোথায় ছিলেন, কোন ঘরে ছিলেন, কার ঘরে ছিলেন। টিভিতে কিন্তু এখন প্রতিদিনই বিভিন্ন জনের সাক্ষাৎকার নেওয়া হয় যে এই বঙ্গবন্ধু যে রাজনীতির জন্য ছুটে বেরিয়েছিলেন, কার সাথে পরিচয় ছিল, কার সাথে সখ্যতা হয়েছিল, তাদের সাথে কি কথা হয়েছিল, কোন ঘরটাতে ছিলেন, কোন বাড়িটাতে ছিলেন, কি খেয়েছেন। এই আলোচনা কিন্তু দিনভর টেলিভিশনে হচ্ছে এবং সেখান থেকে দেখে আমরা এখন অনেক নতুন নতুন তথ্য পাচ্ছি। যখন 6 দফার আন্দোলন তুঙ্গে, তখন পাকিস্তান সরকার কি করলো? মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা দিল এবং বঙ্গবন্ধু গ্রেপ্তার করলো। আগরতলা একজন আসামি সার্জেন্ট জহুরুল হককে ব্যানার দিয়ে কুচিয়ে হত্যা করলো, বঙ্গবন্ধুকেও ফাঁসির ব্যবস্থা করলো। এক সময় বঙ্গবন্ধু 68 সালে প্যারোলে মুক্তির একটা ব্যবস্থা তারা করলো। প্যারোলে মুক্তি মানে একটা শর্ত দিয়ে যে তুমি আর রাজনীতি করতে পারবা না বা আন্দোলনে নামতে পারবে না, এরকম একটা শর্ত দিয়ে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। এবং সেই সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব তিনি জানতে পারলেন, জেনে তিনি একটা চিরকুট লিখলেন বঙ্গবন্ধুকে জেলখানায়। চিরকুটে বললেন যে, দেখলেন যে তুমি যদি প্যারোলে মুক্তি নিয়ে আসো তাহলে আমি ধানমন্ডির 32 নম্বর বাসায় বটি নিয়ে বসে আছি। এটা কি? এটা একটা হুমকি। তো বটি দিয়ে কোবাবো তোমাকে, বটি দিয়ে কাটবো। সাধারণত স্বামীরা যদি জেলখানায় বন্দী থাকে, স্ত্রীরা ব্যাকুল হয়ে থাকে যে কখন আসবে, সেই স্ত্রী আর কোনো কিছু চিন্তা করে না। কিন্তু বঙ্গমাতা কতটা ভিশনারি লিডার ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যদি প্যারোলে মুক্তি নিয়ে আসে তাহলে এই আন্দোলন একদম মৃত হয়ে যাবে, এই বাংলার মানুষের স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। কাজে এই বাঙালি জাতিকে যেভাবে বঙ্গবন্ধু ভালোবাসতেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবও সেইভাবে ভালোবেসে সেই মুক্তিকে তিনি নাকচ করেছেন। বঙ্গবন্ধু সেই চিরকুট পেয়ে সিদ্ধান্ত বাতিল করেন, প্যারোলের মুক্তি বাতিল হয়ে যায়। এবং তারপরে জানেন যে 69 সালের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক মানুষ হত্যার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু মুক্তি পান। এবং এই জন্যই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 8ই আগস্ট আমাদের বঙ্গমাতার 91তম জন্মদিবসে তিনি তার বক্তব্যে বলেছেন যে আমার মা শুধু আমার বাবার সহধর্মিণী ছিল না, আমার সহযোদ্ধা ছিল। বাবা যখন জেলে থাকতেন, আমার মাই তখন একদিকে সংসার চালাতেন, আরেকদিকে দল চালাতেন। দলের নেতা কর্মীদেরকে নিয়ে তিনি মিটিং করতেন, তাদেরকে উপদেশ দিতেন, দিক নির্দেশনা দিতেন। আবার মুক্তিযুদ্ধের সময় গেরিলারা আসতো, গেরিলাদেরকে তিনি বুদ্ধি দিতেন কোন সেক্টরে যাবে, কোথায় আক্রমণ করবে, কোথায় যুদ্ধ করবে, কোথায় আশ্রয় নিবে, কোথায় পলাতক অবস্থা থাকবে, কিভাবে অস্ত্র সরবরাহ করবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেদিন আরেকটি কথা বলেছেন যে 71-এর যুদ্ধকে যদি গেরিলা যুদ্ধ বলা হয় তাহলে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সবচেয়ে বড় গেরিলা। মায়ের প্রতি, মাকে কিভাবে বিশ্লেষণ করছেন তারই সুযোগ্য কন্যা, বাবাকেও যেভাবে বিশ্লেষণ করছেন, মাকেও সেভাবে বিশ্লেষণ করেছেন। দেখেন আমরা এরকম নেতাদেরকে আমরা হারিয়েছি, খুনিরা তাদেরকে হত্যা করেছে। বঙ্গবন্ধু কত কষ্ট করেছেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি। উনি অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন যে উনি এক সময় ওনাকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে ট্রান্সফার করা হলো। বঙ্গবন্ধু এবং তার সহকর্মী ছিল তখন মহিউদ্দিন, এই দুইজনকে ফরিদপুরে ট্রান্সফার করলো। ওনারা দুইজন বুদ্ধি করলেন যে আমাদেরকে ঢাকায় ট্রান্সফার না করার পর্যন্ত আমরা কিছু খাবো না, অনশন করলেন। পাকিস্তানিরা করলো কি, ওনাকে জোর করে, আমরা হাসপাতালে রোগীদের দেখি টিউব দিয়ে খাওয়ায়, রাইস টিউব। তখনকার দিনে সে তখন 1968 সালের দিকে, 68 সালে তখন
এইরকম মোটা পাইপ, বলে যে এত মোটা পাইপ নাক দিয়ে ঢুকে না, জোর করে ঢুকাইছে, ঢুকায় বঙ্গবন্ধু ভাষা বলছে একটা চোঙ্গা লাগাই দিত পাইপের মাথায়, তারপর ওখানে কি ঢেলে দিত সেটা আমাদের পেটে দেবে। মানে আমাদেরকে একবারে মেরে ফেলো না, মরতেও দেয় না, বাঁচায় রাখে, আবার এই কষ্ট। এবং এক সময় নাকে পাইপ ঢুকাইতে ঢুকাইতে আমার নাকে ঘা হয়ে গেল, তখন নাকের যন্ত্রণা সহ্য করতে না পেরে তারপরে চিৎকার শুরু করলাম। পরে চিকিৎসার জন্য আবার ঢাকায় নিয়ে আসা হলো, এবং ঢাকায় আনার পরে তিনি অনশন ভঙ্গ করলেন। দেখেন, জীবনের মায়া করে নাই, দেহের মায়া করে নাই, দেহের কষ্টকে গায়ে লাগায় নাই, শুধুমাত্র বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধিকার, শোষণ মুক্ত একটা বাংলাদেশ, অর্থনৈতিক মুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কত অত্যাচার সহ্য করছেন। এরপরে ইতিহাস আপনারা জানেন, এরপর ৭০ সালে নির্বাচন হলো। এই নির্বাচনের সময় তিনি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে আওয়ামী লীগের যে ৬ দফা সেই দফা বুঝিয়েছেন, যার ফলে কিন্তু নিরঙ্কুশ বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। ১৫৯টি আসনের মধ্যে ১৫৭টি, ১৬৯-এর মধ্যে ৬৭টি আসন পেয়েছেন। তারপরে আসলো সংসদ অধিবেশনের সময় ১৫ ফেব্রুয়ারি ১৯৭১ সংসদ অধিবেশনের ডেট ডাকা হলো, কিন্তু ইয়াহিয়া খান আর ভুট্টোর পরামর্শে সেই অধিবেশন বাতিল করে দেওয়া হলো, এবং সেই সাথেই আন্দোলন শুরু হলো। বঙ্গবন্ধু নির্দেশ দিলেন, অসহযোগ আন্দোলন করো, মিছিল মিটিং জ্বালাও পোড়ার মধ্যে দিয়ে এই সংসদ অধিবেশনের দাবি তোমরা উত্থাপন করো। আমি তখন ক্লাস 9-এ, আমার বয়স মাত্র 13-তে পড়ছি। আমার মনে আছে আমরা প্রতিদিন সকালে মিছিল করতে বের হতাম, এবং পাকিস্তানিদের বা তখন বিহারিরা আমাদের এগেনস্টে যুদ্ধ করতো, তারা ফাঁক পাইলে বলতে গুলি করতো। একবার মিছিল আমার পাশে শঙ্কু নামে একটি ছেলে মারা গেছে, পরে ওই এলাকাটার নাম শঙ্কুনগর রাখা হয়েছে, আমরা তখন রংপুরে। একদিন 22 মার্চ ভোর 5:30টায় শুনলাম যে বঙ্গবন্ধু আসছেন, যারা আমরা মিছিল মিটিং করছি তাদেরকে ডাকছেন। আমরা দৌড়ায় বের হলাম, দেখি যে আমরা সরকারি তিস্তা প্রজেক্টের কোয়ার্টারে থাকতাম, কোয়ার্টারের সামনে লম্বা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছি, আরও অনেক লোক নিয়ে বঙ্গবন্ধু হাজির, বিশাল 6 ফিট লম্বা একটা হুড খোলার জিপ, এবং তখনও সূর্য উঠে নাই। শুধু কয়েক সেকেন্ড কথা বললেন যে আপনারা যেভাবে আন্দোলন করে যাচ্ছেন এটা থামাবেন না, যতক্ষণ পর্যন্ত না পাকিস্তানিরা অধিবেশনের ডাক না দেয়। তারপরে তিনি চলে গেলেন রংপুরে, অন্যান্য জায়গায় আরও গণসংযোগ করে তিনি আবার ঢাকায় ফিরে আসেন। তো সে সময় দেখেছিলাম যে কি দৃঢ়চেতা, কি শক্তিশালী, কি স্পিড মানুষ ছিল, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিভাবে ছুটে বেরিয়েছে। এবং এরপরে আপনারা জানেন যে বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে সেই ঐতিহাসিক 18 মিনিটের অলিখিত ভাষণ দিতেন, যে ভাষণটি এক সময় বিএনপি, জামাত বা অন্যান্য দলের 21 বছর এই দেশে বাজাতে দেয় নাই, অথচ সেই ভাষণটি জাতিসংঘের ইউনেস্কোতে ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি পেয়েছে শ্রেষ্ঠ ভাষণের। সেই ভাষণটা বাজাতে দেয় নাই, যে ভাষণে তিনি ইনডাইরেক্টলি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং প্রকৃত স্বাধীনতার ডাক কিন্তু ঘোষণা কিন্তু 7ই মার্চে দিয়ে দিয়েছেন। কিন্তু একটু আগে আমাদের শহীদুল সাহেব বলছিলেন যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অপরাধে অভিযুক্ত করে বলে তিনি আজ থেকে বাংলাদেশ স্বাধীন এই ঘোষণা তিনি দেন নাই। তিনি বলছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং সেই ভাষণের শুরুতেই বাংলাদেশের সকল যুবকেরা, ছাত্র, কৃষক, শ্রমিক, শিক্ষক, চাকরিজীবীরা তারা দলে দলে সংগঠিত হতে লাগলো মুক্তিযুদ্ধের জন্য। এবং 26শে মার্চ লিখিত স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরেই দিন থেকে কিন্তু 27শে মার্চ থেকেই সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে দেশের অভ্যন্তরেই, তারপরে দলে দলে ভারতে গেল, সেখানে প্রশিক্ষণ নিল। সেখানে আমাদের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ,
বিমান বাহিনী নৌবাহিনীর সদস্যরাও গেছে, তারাও প্রশিক্ষণ দিয়েছে, ভারতীয় সৈন্য বাহিনীর প্রশিক্ষণ দিয়েছে। তারপরে যুদ্ধের পরে 71 সালে আমাদের বিজয়ের পরে 10ই ফেব্রুয়ারি 1972 বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, এবং স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি দেখলেন একটি বিধ্বস্ত দেশ। প্রথমে তিনি লক্ষ্য স্থির করলেন এই বিধ্বস্ত দেশকে গড়ে তুলবেন। নিজের জীবনের নিরাপত্তা কখনো ভাবেন নাই, যার জন্য তিনি গণভবনেও যান নাই, বঙ্গভবনেও যান নাই। তিনি ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ছিলেন এবং সেখানে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন, এবং দেশের অনেক উন্নতি হয়েছিল। তখন কিন্তু জিডিপি 7-এর উপরে চলে গিয়েছিল এবং মাথা পিছু আয়ও বাড়া শুরু করেছে। আপনারা যারা পুরনো আছেন তাদের মনে আছে কিনা, হার্ডিন ব্রিজ ভেঙে ফেলেছিল পাকিস্তানিরা, সেটা উনি মেরামত করেছেন। মেঘনা ব্রিজ ভাঙছিল, সেটা মেরামত করেছেন। তিস্তা নদীর ব্রিজটা ভেঙে ফেলছিলেন, সেটা তিনি মেরামত করেছেন। অসংখ্য ট্রেন বগি ধ্বংস করা হয়েছিল, সেগুলো তিনি নতুন করে কিনে আনেন। বিমান সেবা চালু করেন। নৌবাহিনীর অনেক জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল, অনেক স্টিমার ডুবিয়ে দেওয়া হয়েছিল, নতুন করে সেগুলো তিনি সচল করেন এবং বাংলাদেশের মানুষকে সোনার বাংলার স্বপ্ন দেখাতে থাকেন। এ সময় আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি অনেক সুনাম অর্জন করেন। তিনি জুরিও কুরি শান্তি উপাধি লাভ করেন, শান্তি পুরস্কার লাভ করেন, এবং জোট নিরপেক্ষ সম্মেলনের সময় তিনি সেখানে ভাষণ দেন এবং তিনি অত্যন্ত সাহসের সাথে সেদিন বলেছিলেন যে বিশ্ব আর দুভাগে বিভক্ত, একদিকে শোষক আর একদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে। এই ভাষণটাও তার একটা মৃত্যুর কারণ। এই ভাষণ শোনার পরেই কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিব দেখেছি। সেটি তুমি যে বক্তব্য দিলা, আজকে সাম্রাজ্যবাদী শোষকেরা তারা কিন্তু অত্যন্ত হিংস্র, তাদের বিরোধী শক্তিকে রাখে না। আজকে তুমি যে বললা শোষিতের পক্ষে, আজকে থেকে একটা বুলেট তোমাকে তাড়া করবে। এবং ফিডেল ক্যাস্ট্রোর কথা সত্যি হয়েছিল, বুলেট তাকে তাড়া করেছিল। ভারতীয় গোয়েন্দা বিভাগ থেকে সাবধান করে দেওয়া হয়েছিল, আরো অনেক এজেন্সি থেকে সাবধান করা হয়েছে, কিন্তু তিনি বিশ্বাস করতে পারেন নাই যে বাঙালিকে এত ভালোবাসেন সেই বাঙালি তার বাংলাদেশে তাকে হত্যা করবে, যেখানে পাকিস্তানিরা ফাঁসির মঞ্চ থেকে তাকে ফিরিয়ে দিয়েছে, বারবার জেলে নিয়ে হত্যা করতে পারেন নাই, সেখানে বাঙালি তাকে হত্যা করবে এটা তিনি ভাবতে পারেন নাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা অকৃত জাতি, বেঈমান জাতি, আমরা বাঙালিরাই আমাদের প্রিয় জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছি। এটা অত্যন্ত ঘৃণার কাজ, লজ্জার কাজ, আমাদের নিজেদের জন্য লজ্জা। সারা বিশ্ববাসী দেখা হলে অনেক বাঙালি এই প্রশ্নের সম্মুখীন হয়েছে, তোমরা কোথাকার বাংলাদেশ, তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, তোমরা জাতির পিতাকে হত্যা করছো, তোমরা খুব খারাপ জাতি। বিচার, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার এবং শাস্তির রায় কার্যকর হওয়াতে এখন এই ব্লেমটা থেকে বাঙালিরা বেঁচে গেছে। কিন্তু এই যে গোটা পরিবার, এই যে শেখ কামাল, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন, আবহানী ক্রিয়া চক্রের প্রতিষ্ঠাতা। বঙ্গবন্ধুর প্রতিটা সন্তান একটা অ্যাসেট ছিল। তার ছোট মেজ ছেলে লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধ থেকে এসে তাকে ইংল্যান্ডে পাঠা হয়। সেখানে 2 বছর ব্রিটিশ রয়্যাল একাডেমিতে সেনা যুদ্ধের উপর প্রশিক্ষণ দেন, সেনা কোর্স করেন, করে কমিশন প্রাপ্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করেন, সেকেন্ড রেজিমেন্টে জয়েন করেছেন। আমার মনে আছে এই জন্য যে আমি তখন আদর্জি ক্যান্টনমেন্ট কলেজে পড়তাম এবং আমার চাচা লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম ভূঁইয়া, তিনি সেকেন্ড রেজিমেন্টে ছিলেন এবং তার অধীনে তাকে ন্যস্ত করা হয়। এবং কর্নেল নজরুল ইসলাম যে ব্রিগেড মেসের যে রুমটা থাকার জন্য বরাদ্দ পেয়েছিলেন, শেখ জামালকেও সেই রুমটা বরাদ্দ দেওয়া হয়। তা আমার কলেজ থেকে প্রায় ওই রুমে যাওয়া হতো দুপুর সময় খাওয়ার জন্য। গেলে আমরা 3 জন একসাথে লাঞ্চ করতাম। অত্যন্ত ভদ্র ছিল শেখ জামাল, অত্যন্ত মৃদুভাষী এবং এত সুন্দর চেহারা, এত স্মার্ট চেহারা এবং এত ভদ্র। বঙ্গবন্ধুর পুত্র এত ভদ্র, এত নমনীয় হতে পারে, এটা না দেখলে, না মিশতে বোঝা যায় না। আমরা অত্যন্ত খুব দুর্ভাগা জাতি যে বঙ্গবন্ধু এবং তার পরিবারের এরকম সন্তানগুলোকে আমরা হারিয়েছি। শেখ রাসেল 10 বছরের সন্তান, সেনাবাহিনী যখন গুলি করে তখন সে বলেছিল যে আমার মা কোথায়, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। তখন তারা বলছে একটা মায়ের কাছে নিয়ে যাবো, তাকে নিয়ে মায়ের কাছে নিয়ে যায়, মায়ের কাছে নিয়ে গুলি করে হত্যা করে। নিষ্ঠুরতার একটা সীমা আছে, কত কঠিন নিষ্ঠুরতা দিয়ে তারা হত্যা করেছে।
এবং আজকের মতো এরকম অনেক জায়গায় বক্তৃতা আসছে, বিশ্বের অনেক বিশেষজ্ঞরা বলেছে যে পৃথিবীতে যে অভ্যুত্থান হয় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে হত্যা করা হয়, এইভাবে একটা পরিবার তার আত্মীয় স্বজন সহ 18 জনকে একসাথে হত্যা, এটা এটা একটা বিরল ঘটনা। এটা এটা একদম ইন্টেনশনালি করেছে, ক্ষোভ থেকে করেছে, ভীতি থেকে করেছে যে বংশের কেউ বেঁচে থাকলে বুঝি আবার প্রতিশোধ দিবে। কিন্তু আল্লাহর কি মায়, ঠিকই বংশের থেকে বেঁচে গেলেন শেখ হাসিনা, শেখ রেহানা, এবং তারা ঘুরে এসে আবার ঘুরে দাঁড়িয়েছেন, প্রতিশোধ নিয়েছেন, বিচার করেছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে বঙ্গবন্ধু যে প্রজেক্টগুলো নিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেই প্রকল্পগুলোকে অনুসরণ করে কাজ করে যাচ্ছেন। তিনি নিজেই বলেন আজকে আমাদের এত সফলতা, এত প্রশংসা, এগুলো সব প্রশংসা আমার বাবা। আমার বাবা প্রতিটা মন্ত্রণালয়ের ফাইল রেডি করে রেখেছেন, কর্মপরিকল্পনা 50 বছর মেয়াদী কর্মপরিকল্পনা তিনি রচনা করে গেছেন। আমি সেগুলো দেখে দেখে আগাচ্ছি এবং সেভাবে আমার দেশ আগাচ্ছে, সেইভাবে উন্নতির দিকে যাচ্ছে। আজকে যদি বঙ্গবন্ধু হত্যা করা না হতো, বঙ্গবন্ধু যদি সেই পরিকল্পনাগুলো আরো আগে বাস্তবায়ন করতো, তাহলে এই বাংলাদেশ আরো 20-30 বছর আগেই সোনার বাংলা হতো, উন্নত বাংলা হতো। আমরা এই হত্যাকাণ্ডে শুধু আমরা তাদেরকে হারিয়েছি না, আমরাও পিছিয়ে গেছি, বাঙালি জাতি পিছিয়ে গেছে। এবং তাদের এই হত্যাকাণ্ডের পিছনে মূলই ছিল পাকিস্তান। তারা আবার এই দেশটাকে পাকিস্তান বানাতে চাইছিল, একটা ব্যর্থ রাষ্ট্রে বানাতে চাইছিল। এই জন্য এখন এই দেশ উন্নত হলে, ভালো কাজ হলে তারা সেটা মিথ্যা সমালোচনা করে। এখনো তারা রাস্তায় নামে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক শক্ত হাতে সব দমন করেছেন। আমাদের জনগণ, আমাদের রাজনৈতিক নেতাকর্মী, আমাদের পুলিশ ভাইয়েরা, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, তারা অত্যন্ত দক্ষতার সাথে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। আমি ভারতে একটা সেমিনারে, রাজ্যসভায় একটা সেমিনার ডাকছিল, সেখানে বঙ্গবন্ধু নেত্রীর সফলতা নিয়ে কথা বলেছে। আমি সেখানে বলেছিলাম যে পৃথিবীর অনেক শক্তিশালী দেশ জঙ্গিবাদ দমন করতে পারে নাই, কিন্তু আমার প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসের সাথে এই জঙ্গিবাদ মোকাবেলা করে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করেছে। তো আজকে আমরা আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, এগুলোর মধ্যে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলা করতে পেরেছি। মাদকটা এখনো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা আশা করব মঞ্চে যারা বসে আছেন এবং সামনে যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, মাদককে একেবারে জিরো টলারেন্স করবেন, এটাকে অন্তর থেকে ঘৃণা করবেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে। এখন তো মাদকের শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, জাতিসংঘেও হয়েছে, বাংলাদেশেও আইন পাস হয়েছে। এখন এটা নিয়ন্ত্রণ করা সহজ, শুধু আমাদের সদিচ্ছা থাকবে যে এত কষ্ট করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। সেই স্বপ্ন যদি আবারও অপূরণ থেকে যায়, তাহলে আর কারো পক্ষে এটা পূরণ করা সম্ভব হবে না। কাজে আল্লাহ পাক আমরা দোয়া করি শেখ হাসিনাকে হায়াতে তৈবা দান করুক, সুস্থতা দান করুক, এবং ওনার নেতৃত্বে আমরা যেন বঙ্গবন্ধুর সেই স্বপ্ন একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়তে পারি। এবং আজকের এই অনুষ্ঠানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের সবাইকে মাগফিরাত দান করেন, বেহেশতকে যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে যেন সর্বোচ্চ শহীদের মর্যাদা দিয়ে সম্মানিত করেন। আর আমরা যারা এখানে আছি তারা আজকে শপথ নিব যে এই শোককে কাটিয়ে শক্তিতে পরিণত করে সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে, অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাব। যদি আমরা এটা করতে পারি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ কিছুটা শোধ হবে এবং তাদের আত্মা শান্তি পাবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।